অবশেষে হয়তো জানা গেল যে মোহনবাগান কবে অ্যাকচুয়ালি জেমি ম্যাকলোরেনকে অ্যানাউন্স করতে চলেছে। এরই সাথে অবশ্যইভাবে খবর রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের, এবং এরই সাথে আইএসএল এ খেলতে আসছেন এক নতুন বিদেশি, আমরা তার সম্পর্কেও কিন্তু আলোচনা করব। তো অবশ্যইভাবে যদি আমরা আজকে ফার্স্ট শুরু করি মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেটস নিয়ে, তাহলে আমি কয়েকদিন আগেই পোস্ট করেছিলাম আমার টুইটারে যে অনেক দিন তো হয়ে গেল, অথচ এখন অবধি আইএসএল এর তরফ থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অ্যানাউন্সমেন্ট এখনও আসেনি। তারা এখনও জানায়নি, যেরকম ঠিক পাঞ্জাব এফসির সময় তারা জানিয়েছিল যে আইএসএল এ পাঞ্জাব এফসি যুক্ত হয়েছেন, সেরকম কোনো পোস্ট এখন অবধি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে আইএসএল বার করেনি। তো এটা এক্স্যাক্টলি কবে আসবে এটা এখনও ঠিক আমাদের কারোর কাছেই জানা নেই। তবে রিসেন্ট কিছু ডেভেলপমেন্ট হয়েছে যেটা এক্সক্লুসিভলি কালকে রেভ স্পোর্টস তুলে ধরেছেন তাদের নিজেদের ইউটিউব চ্যানেলে, এবং তারা জানিয়েছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল এ ঢোকার জন্যে ফ্র্যাঞ্চাইজি ফি না দেওয়ার একটা সিদ্ধান্ত নিতে পারে, এবং এই কারণেই আমার মনে হয় যে এখন অবধি অফিসিয়ালি আইএসএল এর তরফ থেকে তাদের ইনক্লুশনটা অ্যানাউন্স করা হয়নি। তো যারা জানো না তাদের জন্য বলে দিই যে প্রত্যেক বছর, তো অবভিয়াসলি এটা আশা করছি তোমরা জানো, যে প্রত্যেকটা আইএসএল ক্লাবসকেই একটা ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে খেলতে হয়, এবং তার বিনিময়ে তারা কি পায়? অ্যাট দি এন্ড অফ দ্য সিজন তাদের একটা সেন্ট্রাল রেভিনিউ স্ট্রিম রয়েছে, একটা সিআরএস রয়েছে, এবং এই সিস্টেমে বেসিক্যালি এফএসডিএল যা টোটাল কামিয়েছে একটা গোটা সিজনে, সে বিভিন্ন ব্রডকাস্টিং রাইটস হোক, টিভি রাইটস হোক, স্পন্সরশিপস হোক, যাই হোক, একটা টোটাল রেভিনিউ যা এফএসডিএল কামিয়েছে একটা গোটা মরশুমের, তার 70% তারা পুরো বাকি ক্লাবদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে। এবার যার ফলে যেটা শোনা যায়, এবং এটার কিন্তু অফিসিয়াল ডকুমেন্টস আমার কাছে নেই, বাট রিপোর্টস বলে যে 15 কোটি যদি একটা ফ্র্যাঞ্চাইজি দেয় একটা ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে আইএসএল খেলার জন্য, তো টুয়ার্ডস দি এন্ড অফ দ্য সিজন তারা হয়তো পুরোটা না পেলেও তাদের ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে যে টাকাটা দেওয়া হয়েছে তার ম্যাক্সিমামটাই তারা রিটার্ন পায়। হ্যাঁ, ক্লাবসগুলো হয়তো লসে যায় বিকজ তাদের আরও অনেক এক্সপেন্ডিচার্স রয়েছে, শুধুমাত্র পার্টিসিপেশন কস্ট যেটা তারা দেয় সেটা ম্যাক্সিমামটাই তারা ফেরত পেয়ে যায় অ্যাট দি এন্ড অফ দ্য সিজন এই সিআরএস সিস্টেমের জন্য। এবার যেটা বললাম যে এই সিস্টেমে থাকার জন্য তোমাকে একটা ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে ফার্স্টে আইএসএল এ পার্টিসিপেশনটাকে কনফার্ম করতে হবে, কিন্তু যবে থেকে প্রমোশন শুরু হয়েছে আই লিগ থেকে আইএসএল এ, অর্থাৎ আগের বছর এবং অবভিয়াসলি এই বছর বা পরের বছর, এই প্রত্যেকটা বছরে যারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ আসবে তাদেরকে দুটো অপশন দেওয়া হবে। প্রথমটা হচ্ছে যে তোমরা স্পোর্টিং মেরিটে যেহেতু উঠে এসছো সেই কারণে তোমাদেরকে ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে না, তোমাদেরকে আমরা বিনামূল্যে আইএসএল এ খেলাবো। কিন্তু যেহেতু তোমরা কোনো ফ্র্যাঞ্চাইজি ফি দিচ্ছ না, সেই কারণে যে এই যে সেন্ট্রাল রেভিনিউ স্ট্রিমটা রয়েছে এই পুরো পুল থেকে তোমার নামটা বাদ যাবে, অর্থাৎ প্রত্যেকটা ক্লাব কিন্তু এফএসডিএল থেকে টাকা পাবে, কিন্তু এই পার্টিকুলার ক্লাব যারা ফ্র্যাঞ্চাইজি ফি দেয়নি তারা কোনো শেয়ার পাবে না সেই টাকাটার। কিন্তু এবার তুমি যদি বলো যে না আমার ওই সিআরএস থেকেও টাকা লাগবে, তাহলে হচ্ছে অপশন নাম্বার 2, তুমি ফ্র্যাঞ্চাইজি ফি দাও যেরকম বাকি আইএসএল ক্লাবস দিচ্ছে, এবং সেই ফ্র্যাঞ্চাইজি ফি দিলে তোমাকে আমরা ইনক্লুড করব ওই পুলের মধ্যে, এবং তোমাদেরকে আমরা টাকা দেবো, শেয়ার দেবো, যেটা বাকি আইএসএল ক্লাবসগুলোও পাচ্ছে। তো এরকম অপশন গত বছর পাঞ্জাব এফসিকেও দেওয়া হয়েছিল, এবং শেষ পর্যন্ত পাঞ্জাব এফসি ফ্র্যাঞ্চাইজি ফি দিয়েই আইএসএল এ নিজেদের নাম ঘোষণা করেছিল, যার ফলে তারা সিআরএস থেকে টাকা পেয়েছে। যদিও মোহামেডান স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সিআরএস থেকে টাকা চায় না, বা তারা হয়তো হিসাব করে দেখেছে যে ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে আমরা যে রিটার্নটা পাচ্ছি তার থেকে ফ্র্যাঞ্চাইজি ফি না দেওয়াটাই ভালো। এবার ফ্র্যাঞ্চাইজি ফি অনেকে অনেক কারণে দেয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব হয়তো সেই দিকে যাচ্ছে না, তারা হয়তো ইন্ডিপেন্ডেন্টলি অন আ স্পোর্টিং মেরিট তারা কিন্তু খেলতে চাইছে আইএসএলটা। এবার আপকামিং ফিউ ডেজে যদি কোনো অন্য ডেভেলপমেন্ট হয়, যদি এরকম কিছু দেখা যায় যে সিআরএস এর কিছু অ্যাকচুয়াল অ্যাডভান্টেজেস বা বেনিফিটস রয়েছে, তাহলে হয়তো মোহামেডান স্পোর্টিং ক্লাব এটাকে আরেকবার ভেবে দেখবে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিছু এখন এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি ফি নিয়ে ভাবছে না। এটা গেল আজকের ফার্স্ট খবর। চলে আসবো আজকের সেকেন্ড খবরে, সেটা হচ্ছে জেমি ম্যাকলোরেনকে নিয়ে। তো কালকে মার্কাসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 29শে জুলাই মোহনবাগান তাদের নেক্সট অ্যানাউন্সমেন্ট করতে পারে রিগার্ডিং দেয়ার ফরেন প্লেয়ার্স, এবং 29শে জুলাই একটা স্পেশাল ডে। 29শে জুলাই মোহনবাগান ডে। 29শে জুলাই থেকে মোহনবাগানের সিনিয়র দলের ফুল ফ্লেজেড প্র্যাকটিস স্টার্ট হচ্ছে। 29শে জুলাইতেই রয়েছে জেমি ম্যাকলোরেনের জন্মদিন, এবং সেই কারণে অনেক দিন ধরেই এরকম একটা স্পেকুলেশনস কিন্তু করা হচ্ছিল মোহনবাগান সমর্থকদের মধ্যে যে এতদিনে যখন জেমি ম্যাকলোরেনের অ্যানাউন্সমেন্ট আসেনি, তাহলে কি ওই কথাটাই সঠিক যে একেবারে 29শে জুলাই জেমি ম্যাকলোরেনকে সমর্থকদের সামনেই তারা এনে পরিবেশন করবেন? হতেই পারে, বলা যায় না। তো সেই কারণে 29শে জুলাই নিয়ে যে এক্সাইটমেন্ট থাকে মোহনবাগান সমর্থকদের মধ্যে, সেটা কিন্তু আরও বাড়তে চলেছে বলেই আমার মনে হয়। তো দেখা যাক যে আলটিমেটলি জেমি ম্যাকলোরেনকে কবে অ্যানাউন্স করছে মোহনবাগান সুপার জায়ান্ট। এরকমও হতে পারে যে 29শে জুলাই তারা অ্যানাউন্স করলো, জেমি ম্যাকলোরেন তারপরে এলেন, বলা যায় না। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে সম্ভবত এটাই মনে হচ্ছে যে জেমি ম্যাকলোরেনের জন্মদিনের দিন মোহনবাগান ডেতে তাদের
ফার্স্ট প্র্যাকটিস ডেতে সম্ভবত জেমি ম্যাকলোরেনের অ্যানাউন্সমেন্ট আসবে, বিকজ এটা একটা বড় সাইনিং, একটা লেজেন্ডারি সাইনিং এটা মোহনবাগানের জন্য। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি দে উইল বি মেকিং ইট গ্র্যান্ড। এবার এখান থেকে দাঁড়িয়ে গ্রেগ স্টুয়ার্টও বলতে পারো, যেটা হতে পারে গ্রেগ স্টুয়ার্ট বা তাদের যে সিক্সথ ফরেনার যিনি সাইন করবেন তিনি হতে পারেন, বাট আমার মনে হয় না যে সেটা হবে বলে, বিকজ সিক্সথ ফরেনার যেই হন না কেন সেটা আইদার যদি এই কয়েকদিনের মধ্যে তারা ডিল ফাইনালাইজ করে নেয় তাহলে তারা এই কয়েকদিনের মধ্যেই অ্যানাউন্স করে দেবে। বাট জেমি ম্যাকলোরেন নিয়ে আমার মনে হয় যে নিশ্চয়ই কিছু স্পেশাল মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট ভেবেছে এবং সেই কারণেই 29শে জুলাই এই ডেটটা নির্বাচন করা হয়েছে। তো আমাদের সেই দিকেই কিন্তু নজর থাকবে। যদি চলে আসি এবার আমরা আজকের আমাদের পরবর্তী খবরে, তো সেটা হচ্ছে জিকসন সিংকে নিয়ে। তো আমি কালকের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে জিকসন সিংকে নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এভরিথিং ইজ অন ট্র্যাক। এবং আমি এটাও তোমাদেরকে জানিয়েছিলাম যে জিকসন সিংকে কলকাতায় আসতে হবে এবং এরই সাথে শুধুমাত্র আসা নয়, তিনি কিন্তু এখানে এসে কয়েকটা পরীক্ষাও দেবেন এবং তারপরে গিয়ে তিনি কিন্তু অ্যানাউন্সড হবেন অ্যাজ অ্যান ইস্ট বেঙ্গল প্লেয়ার। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি কালকের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে থাইল্যান্ডে কেরালা ব্লাস্টার্সের যে টিম টক হয় সেখানেও জিকসন সিং উপস্থিত ছিলেন না, যার ফলে এটা পরিষ্কার ছিল যে জিকসন সিং ইস্ট বেঙ্গলেই আসছেন। এবং সেটা আজকে আরও ভালোভাবে প্রমাণিত হলো, কারণ আজকে অফিসিয়ালি আমরা পিকচার্সও দেখেছি জিকসন সিং কলকাতায় পা রেখেছেন, তার ছবি মিডিয়া তুলে ধরেছে এবং এখান থেকে স্পষ্ট যে তিনি এখানে ইস্টবেঙ্গলে সই করতেই এসেছেন। তো সেই কারণে আমাদের চোখ থাকবে সেই দিকেই। খুব শিগগিরই এই ফর্ম্যালিটিসগুলো, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ফর্ম্যালিটিসগুলোকে ফার্স্ট কমপ্লিট করতে হবে, তো সেই ফর্ম্যালিটিস কমপ্লিট করতে থাইল্যান্ড থেকে উড়ে এসছেন জিকসন সিং কলকাতায় এবং এখানে এসে সেগুলো কমপ্লিট হবে এবং একবার সব কিছু মিটে যাওয়ার পরে জিকসন সিং টু ইস্টবেঙ্গল, হিয়ার উই গো। যদি চলে আসি এবার আজকে আমরা আমাদের শেষ খবরে, তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে এফসি গোয়াকে নিয়ে। তো এফসি গোয়া অলরেডি সাডিকুর সাথে কথাবার্তা পাকাপাকি করে নিয়েছে, বোরা হার্নান্দেজের সাথে শোনা যাচ্ছে তারা চুক্তি এক্সটেনশন করছেন, এরই সাথে অবভিয়াসলি দলে ওদেউনা ইন্ডিয়া এবং কার্ল ম্যাকিউ থাকছেন এবং তার ওপরে আরও একজন ক্রিয়েটিভ মিডফিল্ডারকে এফসি গোয়া কিন্তু সাইন করে ফেলেছে এবং ভীষণ ইন্টারেস্টিং সাইনিং। কম বয়সী সার্বিয়ান প্লেয়ার এবং মাত্র 28 বছর বয়সে ডেজান ড্রাজিচ, তিনি কিন্তু এই মুহূর্তে সিপ্রাসের টপ ডিভিশন লিগ ছেড়ে আইএসএল খেলতে আসছেন। খুবই ইন্টারেস্টিং প্রোফাইল প্লেয়ারটার, মানে প্রায় 326টা ম্যাচ তিনি খেলেছেন, যার মধ্যে 54খানা তিনি গোল করেছেন এবং 48খানা তিনি অ্যাসিস্ট করেছেন। ইউরোপা লিগ খেলেছেন, কনফারেন্স লিগ খেলেছেন, লা লিগা খেলেছেন, কোপা ডেল রে খেলেছেন এবং এরই সাথে যেটা বললাম যে তিনি সিপ্রাসের টপ ডিভিশন লিগে খেলছিলেন। তো সেই দিক দিয়ে দেখতে গেলে যেটা বললাম খুব ইন্টারেস্টিং সাইনিং এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ম্যানেলো মার্কুয়েজের আন্ডারে কীরকমভাবে তিনি খেলেন সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। বয়সটা যেহেতু এত কম এবং এত ভালো স্ট্যাটিস্টিক্স তার, সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু প্লেয়ারটা হয়তো কিছু একটা করতে পারে আইএসএলে এসে। এবং সব থেকে বড় কথা হচ্ছে 4 কোটি তার মার্কেট ভ্যালু, উইথ সেজ যে প্লেয়ারটা কিন্তু একেবারেই খারাপ নয়, তার মার্কেটে ডেফিনেটলি ভ্যালু আছে এবং উইঙ্গার কাম অ্যাটাকিং মিডফিল্ডার। তো সেই ক্ষেত্রে ক্রিয়েটিভ মিডফিল্ডার বলার থেকেও বেশি আমার মনে হয় তাকে বলা উচিত নোয়া সাডুইর একেবারে লাইক টু লাইক রিপ্লেসমেন্ট। এবং সাডিকোকে যেমন আনা হয়েছে কার্লোস মার্টিনেসকে রিপ্লেস করতে, এই ডেজান ড্রাজিচ এসছেন নোয়া সাডুইকে রিপ্লেস করতে। তো ডেফিনেটলি আই থিঙ্ক দিস ইজ গুড বিজনেস বাই এফসি গোয়া এবং দেখতে হবে এটাই যে আইএসএলে এসে তিনি কতটা ভালো পারফর্ম করতে পারেন, ম্যানেলো মার্কুয়েজের আন্ডারে এসে তিনি কীরকম ফুল ফোটান এফসি গোয়াতে। তো সেক্ষেত্রে আজকে এই হলো টোটাল আপডেট। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেটস পাওয়ার জন্য। দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।